ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার সন্দেশখালী কাণ্ড নিয়ে প্রায় যখন 2 মাস হতে চলল তখন সরব হলেন তিনি। এটাও কি একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, একেবারে পলিটিক্যাল স্ট্র্যাটেজি বিজেপির? এই নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে তার পাশাপাশি কিন্তু 7 দিনের যে সময়সীমা বেঁধে দিয়েছে শাসক দল শেখ শাহজাহানকে গ্রেফতারের, সেই কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 2 দিন কেটে গিয়েছে, আর 5 দিন বাকি। শেখ শাহজাহান কি গ্রেফতার হবেন? অন্যদিকে এই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎপর, আর 2-1 দিনের মধ্যেই যখন টাকা দিতে শুরু করবে রাজ্য সরকার, ঠিক তারই মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে ফের বাকযুদ্ধ। এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমেই পরিচয় করিয়ে দেবো। দেবনারায়ণ সরকার রয়েছেন অর্চনা মজুমদার, সুব্রত দত্ত এবং আইনজীবী শ্রমিক বাগচি। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। অবশ্যই আলোচনায় আসবো, তবে গতকাল কলকাতায় এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি যেভাবে কড়া ভাষায় আক্রমণ শানালেন, আপনাদের শোনাবো তার বক্তব্য। ইডির উপর হামলার ঘটনায় 54 দিন পর মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সন্দেশখালী নিয়ে এবার চড়া সুরে আক্রমণ করলেন তিনি। বলা হচ্ছে 7 দিনে গ্রেফতার হবে শেখ শাহজাহান। তাহলে শেখ শাহজাহান কোথায়? সব জানে। কলকাতায় এসে সন্দেশখালী নিয়ে এভাবে তীব্র আক্রমণ নির্মলা সীতারামনের। রাজ্যের মন্ত্রীরা যাচ্ছেন, 144 ধারা জারি করে বাকিদের আটকানো হচ্ছে। শেখ শাহজাহান বাহিনীর অত্যাচার, 144 ধারা জারি নিয়ে তীব্র আক্রমণ নির্মলা সীতারামনের। তিনি আরো বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশের মধ্যে সবচেয়ে নিচে বাংলা। সন্দেশখালীতে ইডির অফিসারদের উপর 800 লোকের হামলা। শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযানের প্রসঙ্গ তুলে আক্রমণ। পঞ্চায়েত ভোটে এত মৃত্যু, জবাব না দিয়ে শুধুই অন্যদের আক্রমণ। মণিপুর নিয়ে এত কথা, সন্দেশখালীতে কি হচ্ছে? কলকাতায় এসে সন্দেশখালী নিয়ে তৃণমূলকে এভাবেই তুলোধনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। जुडिशियल एंड लॉ एंड ऑर्डर पैरामीटर्स में बंगाल सबसे नीचे है. No wonder capital goes away from Bengal, industry goes away from Bengal. January 2024, you know, ED officials were attacked by a mob of 800 to 1,000 people and sustained serious injuries. When did that happen? When they went to search the house of Shah Jahan Sheikh in Sandeshkhali. And that is how police or mob take the law into their hands and do as per the orders of the political masters. Sandeshkhali. Uske upar mein my body shakes if I have to talk about it. And the audacity of the state administration in not arresting the culprit till today. Can there be a leadership, male or female, which can bear with this? Arrest nahi kiya. और मुझे याद है पार्लियामेंट में मणिपुर के ऊपर कितने बार प्रश्न चिन्ह उठाए, एक नहीं किया, वो नहीं किया। मैं पूछ रही हूं इधर सेक्शन 144 लगाकर किसी को आने नहीं दे रही हो, आपके मंत्री लोग जा रहे हैं, मगर फिर भी स्टेटमेंट क्या आया? वी विल अरेस्ट हिम विद इन अ वीक। मतलब आपको मालूम है वो बंदा कहां है, इसीलिए कॉन्फिडेंटली बोल रही हो 1 सप्ताह के अंदर मैं अरेस्ट करूंगा। हाउ कैन यू अदरवाइज से that you will arrest him within a week? मतलब मालूम है I will bring him somehow within a week. आपके मंत्रीगण जा रहे हैं उधर, कोई और नहीं जा पा रहे हैं। ये क्या लॉ एंड ऑर्डर है? আমি আলোচনায় আসবো। অর্চনাদিকে দিয়ে শুরু করবো। অর্চনাদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু নন, শাসক দলের একাধিক নেতারা তারা বলছেন বারবারই যে এই সন্দেশখালী ইস্যুটাকে বিজেপি জিয়ে রাখতে চাইছে এবং সেই কারণেই একদিন সুকান্ত মজুমদার যান, একদিন শুভেন্দু অধিকারী যান, তারা একত্রিত হয় কখনোই যান না। এবং সামনেই আমরা জানি যে প্রধানমন্ত্রী তিনি 3 দিনের জন্য আসবেন, যার মধ্যে একদিন ইতিমধ্যেই বিজেপির পরিকল্পনা রয়েছে এই সন্দেশখালী নির্যাতিতাদের সঙ্গে তারা সাক্ষাৎ করাতে পারেন, প্রধানমন্ত্রীকে কথা বলাতে পারেন। ইতিমধ্যেই বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই প্রসঙ্গে কথা বলেছেন। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রথম কথা হলো, আপনার প্রথম যে অভিযোগটা বললেন, দেখুন একদিন বৃন্দা কারাত যান, একদিন মীনাক্ষী মুখার্জি যান, তাদের লোকজন নেই, তাদের কোনো সাপোর্ট নেই, সেখানে গেলে দুটো লোক পাশে দাঁড়ায় না, তবু তারা যান এবং সারাদিন আপনাদের মিডিয়াতে সেগুলো দেখায়। সেই দিকটা ছেড়ে দিন। সন্দেশখালী ইস্যু নিয়ে এই যে সন্দেশখালীর মহিলাদের ওপরে যে দিনের পর দিন অত্যাচার, তাদের জমি অধিগ্রহণ, লুটপাট হয়েছে, যদি কেউ মুখ খোলে, যদি কেউ প্রতিবাদ করে প্রথম দিন থেকে, সেটা বিজেপি। এটা অস্বীকার করার জায়গা নেই। প্রায় 60 দিন হতে চললো ইডির আধিকারিকদের উপর হামলা হয়েছে, এখন মুখ খুলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। না, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনে পড়ে ইডি। অর্থমন্ত্রী কলকাতায় এসেছেন এবং তিনি তার বক্তব্যের মধ্যে এটা রেখেছেন, সন্দেশখালী নিয়ে যদি কোনো মহিলা, সে নেতা হোক, মন্ত্রী হোক, যাই হোক, যদি কোনো মানুষ কোনো প্রশ্ন তোলে,
সেটা কি মানে কোনো অন্যায় প্রশ্ন না। না, সে প্রসঙ্গ তোলা উচিত প্রশ্নটা না। হচ্ছে সময়টা, টাইমিংটা। না, এই না। প্রায় 60 দিনের মাথায় এসে কেন প্রথম 5ই দিন জানুয়ারির থেকে ঘটনায় BJP 27শে ফেব্রুয়ারি রিঅ্যাকশন দিচ্ছেন কেন্দ্র অর্থমন্ত্রী? থেকে বিজেপি সিনসিয়ারলি আর্নেস্টলি এর পাশে দাঁড়িয়ে আছে, তার প্রমাণ আমি নিজে। যত ছোটই হোক, আর আমি ইডির BJP অফিসারদের এই যে ইডির অফিসারদের হামলার ঘটনায় ইডির পক্ষ থেকে কতটা তৎপরতা দেখা গিয়েছে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে? ইডি একটা সেপারেট এন্টিটি, ইন্ডিপেন্ডেন্ট বডি, দে ডু দেয়ার ওন ওয়ে। সেখানে বিজেপির কিছু করার নেই, তারা তাদের মতো করে কোর্টের নির্দেশে তারা আটঘাট বেঁধে কাজ করছে। কিন্তু ইডিকেও রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। ইডি ডিআইজি মৃত্যু মুখে, সেই রকম একটা সন্দেশখালিতে যেখানে পুলিশ এবং প্রশাসনের নামে স্থানীয় গুন্ডারা এত বড় একটা হামলার ঘটনা হলো, 800 থেকে 1000 জন এসে হামলা চালালেন, অভিযোগ করছেন কেন্দ্র অর্থমন্ত্রী, অথচ এখনো পর্যন্ত মামলাটা কতটা এগিয়ে নিয়ে যাওয়া হলো, তদন্তটা কতটা এগিয়ে নিয়ে যাওয়া হলো? দেবনারায়ণ বাবু, রবীন্দ্রনাথের দুরন্ত আশা কবিতা নিয়ে বলি, কিসের অত অহংকার, দম্ভ নাই সাজে, বরং থাকো মৌন হয়ে সংকোচে লাজে। রবীন্দ্রনাথের দুরন্ত আশা কবিতা মানসিক কাব্যগ্রন্থে। বিজেপি ডবল ইঞ্জিন আসাম থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত প্রত্যেকটা অন্তত 100 বার করে 144 দ্বারা 365 লাগা উচিত ছিল। লজ্জা করে না? সারা ভারতের ডবল ইঞ্জিন সরকারে যে হিংসাশ্রয়ী মহিলাদের পরে অত্যাচার, আর এখানে শুধু লজ্জা, মিথ্যা কথা বলবেন না। আজকে লজ্জা হচ্ছে অর্থমন্ত্রীর এই বক্তব্য শুনে। তার বাড়িতে কি হচ্ছে, তার বাড়িতে কি হচ্ছে, এটাকে রাজনীতি হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার বর্তমান সরকার চেষ্টা করছে, কথা বলি, বর্তমান সরকার চেষ্টা করছে শান্ত করছে। শান্ত হয়েছে, কারা শান্ত করছে? দেবনারায়ণ বাবু, কারা শান্ত করছে বলুন তো এলাকা? বিজেপির সাজে না, বিজেপির সাজে না, লজ্জা করে। বিজেপি যদি এই কথা বলে তাকে থাপ্পড় দেওয়া উচিত, 10টা থাপ্পড়। দেবনারায়ণ বাবু, শেখ শাহজাহানকে গ্রেফতারের জন্য যে টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে তার তো আর 5 দিন বাকি, কতটা প্রক্রিয়া এগিয়েছে বলে আপনার মনে হয়? 3টে এফআইআর হয়েছে। না না, তাকে তার এফআইআর করা উচিত। না, একটু শুনতে দিন, বাইরের কথা শোনা যায় না। না না, নিশ্চয়ই একজন মুখপাত্র বলেছে, নিশ্চয়ই সেদিকে এগোচ্ছে। আমরা আশা করি তাড়াতাড়ি গ্রেফতার হবে, তার একটা আশা করেছে। সরকার তো বলেনি, পার্টি বলেছে। পার্টির একজন মুখপাত্র তিনি বলেছেন এটা, কিন্তু সরকার বলেনি কয়েকদিনের মধ্যে। দল আর সরকার এক না? দল আর সরকার আলাদা না, দল আর সরকার আলাদা, দল সরকার আলাদা, দলের সঙ্গে সরকার। তাহলে দেবনারায়ণ বাবু, পার্থ ভৌমিকের কথাটা আপনাকে একবার মনে করিয়ে দিই। পার্থ ভৌমিক কিন্তু বলেছিলেন যে 10 দিন সময় দিন, তাহলেই কিন্তু 10 দিনের মধ্যে অ্যারেস্ট হয়ে যাবেন শেখ শাহজাহান, মানে পুলিশকে ফ্রি হ্যান্ড দিলেই 10 দিনের মধ্যে অ্যারেস্ট হয়ে যাবেন। তিনি তো সরকারের একজন হিসাবে বলেননি, হ্যাঁ মন্ত্রী হিসাবে বলেননি। দুটো সত্তা, কি হিসেবে দুটো সত্তা? সাধারণ মানুষ কোন সত্তাটা বুঝবেন? কে চিনিয়ে দেবেন কোন সত্তা নিয়ে গিয়েছেন ওখানে? না না, মুখ্যমন্ত্রী যারা দুটো সত্তা, একটা সত্তা হচ্ছে মুখ্যমন্ত্রী, আর একটা সত্তা পার্টি হয়। ওনারা দুটো সত্তা, পার্টি হিসেবে উনি বলেছিলেন, মন্ত্রী হিসেবে। কিন্তু উনি ওখানে সেচ মন্ত্রী হিসেবে গিয়েছিলেন। আমি যদি খুব না ভুল করে থাকি তাহলে উনি কিন্তু ওখানে সেচ মন্ত্রী হিসেবে গিয়েছিলেন, এবং ওখানে ওই রাস্তা কিভাবে খাল কাটা হয়েছে, কিভাবে জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং তার জন্য ইরিগেশনের জন্য কি ব্যবস্থা করা হয়েছে, ভবিষ্যতে সমস্যা হবে না, সেই প্রতিশ্রুতিগুলো দিয়ে এসেছেন। আমার মনে হয় উনি ওখানে সেচ মন্ত্রী হিসেবে গিয়েছিলেন। কোন সত্তা নিয়ে এই কথাটা বলেছিলেন সেটা আমরা জানি না, কিন্তু কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক হয়ে ঠিক 2 দিন আগে বলেছিলেন যে 7 দিনের মধ্যে শেখ শাহজাহানকে ধরা হবে। কি বলেছিলেন তিনি সেদিন, একবার শোনাবো আপনাদের। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি, আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। অভিষেক কাল এই সমস্যাটিতে দৃষ্টি আকর্ষণ করার পর অভিষেকের সৌজন্যেই বিষয়টি উত্থাপিত হয়েছে এবং ছাড় দেওয়া হয়েছে, না পুলিশ ধরতে পারে। সেক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে অভিষেক সঠিক কথা বলেছিলেন। আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না। আজ অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট।
শাসক দলের পক্ষ থেকে যখন বারবার বলা হচ্ছে একটা 7 দিনের ডেডলাইন দিয়ে দেওয়া হচ্ছে, যার মধ্যে ইতিমধ্যে 2 দিন পেরিয়ে গিয়েছে, 55 দিন পেরিয়ে যাওয়ার পর প্রশ্নটা একই থাকছে, কোথায় শেখ শাহজাহান? সন্দেশখালী কি ভাবছে? সরাসরি কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, 55 দিন পেরিয়ে গিয়েছে ঘটনার পর, শাসক দলের ডেডলাইন, সেই ডেডলাইনেরও 2 দিন পেরিয়ে গিয়েছে, হাতে 5 দিন। কি বলছে সন্দেশখালী এই মুহূর্তে? শেখ শাহজাহান কবে গ্রেফতার হতে পারেন এবং তারা কি ভাবছেন? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে আমরা রয়েছে এই মুহূর্তে সন্দেশখালীর বেরমজুর এলাকায়। বেরমজুরের ছবিটা একবার দেখাবো। স্বাভাবিক ছন্দে আস্তে আস্তে ফিরতে শুরু করেছে বেরমজুর। তুমি জানো, বেরমজুরের বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় কিন্তু ক্ষোভ বিক্ষোভ আমরা দেখতে পেয়েছি মানুষের মধ্যে। পুলিশের তরফ থেকে যে অভিযোগ গ্রহণ কেন্দ্র, সেখানেও কিন্তু ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে, কখনো অজিত মাইতির নামে, কখনো শেখ সিরাজউদ্দিনের নামে, আবার কখনো কিন্তু শ্যামল সর্দারদের নামে। সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু পুলিশের তরফ থেকে এখানে মনিটরিং রাখা হয়েছে, রাতভর কিন্তু পুলিশ এখানে থাকছে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। অন্যদিকে তুমি যে প্রশ্নটা করলে যে শেখ শাহজাহান তার গ্রেপ্তারি নিয়ে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে 7 দিনের মধ্যে গ্রেফতারি হবে, এটা কিন্তু বাড়তি চাপ তৈরি করেছে প্রশাসনের উপরে। কারণ যেভাবে তৃণমূলের তরফে বলা হচ্ছে যে 7 দিনের মধ্যে তৃণমূল কংগ্রেসকে গ্রেপ্তার করা হবে, পুলিশের তৎপরতাও কিন্তু তেমনটাই বেড়েছে। আমরা যে বসিরহাট জেলার পুলিশ সূত্রে জানতে পারছি যে বিভিন্ন জায়গায় কিন্তু শেখ শাহজাহানের সন্ধানে তল্লাশি চলছে, এবং যদিও আমরা দেখেছি যে এরকম বিপরীত ছবিও রয়েছে যে এই যে সরবেরিয়া অঞ্চল, সেখানে কিন্তু শাহজাহানের সমর্থনে তৃণমূল কংগ্রেসের নামে কিন্তু পোস্টারও পড়েছে। ফলে একদিকে যখন রাজ্য নেতৃত্ব তারা বলছেন 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়ে যাবে, পুলিশও বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে, তেমন বিপরীত চিত্র হিসাবে শেখ শাহজাহানের সমর্থনেও কিন্তু আমরা সরবেরিয়া বিভিন্ন জায়গায় পোস্টার দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবে এখন প্রশ্ন যে 55 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, গতকালও আমরা মানুষের সাথে যখন কথা বলেছি তাদের একটাই বক্তব্য যে শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে। কারণ তারা যেটা মনে করছেন যে শেখ শাহজাহান গ্রেপ্তার না হলে তার যারা অনুগামী বিভিন্ন এলাকায় এলাকায় অত্যাচার চালিয়েছে তারা কিন্তু থামবে না। স্বাভাবিকভাবে তারা চাইছেন যে শেখ শাহজাহান দ্রুত গ্রেপ্তার হোক, এবং গ্রেপ্তার কবে সেটা সম্ভব সেটা কিন্তু রাজ্য প্রশাসনই বলতে পারবে। হাতে মাত্র 5 দিন, এখন দেখা যে কত দ্রুত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে সমর্থ হয় রাজ্য পুলিশ। ধন্যবাদ অনির্বাণ। আমি সুব্রত বাবুর কাছে যাবো। সুব্রত বাবু, বিজেপির তরফ থেকে যখন কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়, বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা যখন কোনো টাইমলাইন দেন, তখন তাতে কিন্তু রাগ করে রাজ্যের শাসক দল। আর এখানে সরকার আর দল দুজনেই বলছে আলাদা আলাদা করে যে 7 দিনের একটা সময়সীমা তারা বেঁধে দিয়েছে শেখ শাহজাহানের ওপর। একদিকে দল এবং সরকার উভয়ের পক্ষ থেকে পুলিশের ওপর একটা চাপ সৃষ্টি হচ্ছে, প্রত্যক্ষ চাপ সৃষ্টি, সেটা কিন্তু স্পষ্ট। কিন্তু তার পাশাপাশি আমার প্রশ্ন হচ্ছে, এই 55 দিন এটা তো ম্যাটার করে, মানে এরপরে শেখ শাহজাহানকে সত্যিই পুলিশ খুঁজে পাবে তো? প্রথম কথা হচ্ছে যে সন্দেশখালীর ঘটনা অনেক দিন ধরে চলছে। 2012-13 সালে ওখানকার এমএলএ নিরাপদ সর্দার যখন বিধানসভায় বলছিল, তখন সেই সময় উপাধ্যক্ষ সোনালী গো, যিনি এখন বিজেপিতে আছেন, তিনি ওর মাইক বন্ধ করে দিচ্ছিলেন। ফলে এইটা হচ্ছে ফিচার। 2 নম্বর কথা হচ্ছে যে শাসক দলের পক্ষ থেকে এখন মেক ওভার করবার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যখন সুদীপ্ত সেন হারিয়ে গিয়েছিল তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল ও উত্তরের দিকে গেছে এবং পরে কাশ্মীর থেকে অ্যারেস্টেড হয়, মানে ওদের প্ল্যান অনুযায়ী গেছে এবং ওদের প্ল্যান অনুযায়ী অ্যারেস্ট করা হয়েছে। ঠিক একইভাবে এখানে রাজ্যের শাসক দল মন্ত্রীরা নানা সময় 10 দিন 7 দিনের যে ডেডলাইন বলছে, সেটা আসলে ওদের প্ল্যানে আমাদের রাজ্য পুলিশের ডিজিপির আন্ডারে রাজ্যের পুলিশ মন্ত্রীর কাস্টডিতে থাকা শাহজাহানকে কোন সময় গ্রেপ্তার করা হবে, নিচে সবটা সেট করবার পর সেই আন্ডারস্ট্যান্ডিংটা সেট হবে এবং তারপর গ্রেপ্তার হবে, এইরকম একটা মেসেজ রাজ্যের মানুষের কাছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। কিন্তু এটা বুঝতে হবে যে সমাজ বিরোধীদের যে এইরকমভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে, সে যে রাজনীতির জামাই পড়ুক না কেন সমাজ বিরোধীরা, এতে রাজ্যের ল অ্যান্ড অর্ডারের যে সংকট দেখা দিচ্ছে, সেই সংকট মোচনের দায় রাজ্যের। কিন্তু কোথাও এখানে ল অ্যান্ড অর্ডার রেস্টোরেশনের কোনো সম্ভাবনা আপনি দেখছেন না? না, আমি দেখছি না এই কারণে, দেখুন 55 দিন হয়ে গেছে, তারপরেও এইরকম একটা দুষ্কৃতী যার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ এবং গত 10-12 বছর ধরে অভিযোগ, তিনি গ্রেপ্তার হচ্ছেন না। বরঞ্চ রাজ্য পুলিশের প্রধান এবং তার যিনি বস রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তার সহযোগিতা থাকছে এইরকম সমাজ বিরোধীদের পক্ষে। আমি একবার শ্রমিকের কাছে আসি। শ্রমিক বাগচি, আইনজীবী। শ্রমিক বাবু, একটা কথা হচ্ছে যে সুকুমার মাহাতোর কথা আপনার নিশ্চয়ই মনে থাকবে, যিনি বিধায়ক, তিনি কিন্তু বলেছিলেন যে সময় হলেই ধরা দেবেন, সময় হলেই সামনে আসবেন শেখ শাহজাহান। সেই সময়টা কি এখন হয়েছে? মানে একদিকে আদালতের স্পষ্ট নির্দেশ যে গ্রেফতারিতে কোনো রকম বাধা নেই, এমনকি তাকে তলব করা হতে পারে দরকারে আদালতে, এমনটাও কিন্তু প্রধান বিচারপতির পর্যবেক্ষণ আমরা দেখেছিলাম। এবং সেক্ষেত্রে রাজ্য সরকার এবং দল তৃণমূল কংগ্রেস, তাদের এই যে চাপ, এই সবটা মিলিয়ে কোথাও কি আপনার মনে হচ্ছে যে শেখ শাহজাহানের এখন সেই সময়টা এসে গিয়েছে ধরা দেওয়ার বা ধরা পড়ার? হ্যাঁ, দেখুন, আমার সেটা মনে হচ্ছে, কিন্তু
একটা ব্যাপার হচ্ছে যে শেখ শাহজাহান কোথায় আছে এটা পুলিশের কাছে খুব স্পষ্ট। তার কারণ হচ্ছে যে না হলে তাদের দলের মুখপাত্ররা এইভাবে বলতে পারে না যে 5 দিন 7 দিনের মধ্যে ধরা যাবে, যাকে প্রায় 2 মাস ধরে ধরা পড়ছে না যিনি, এবং যার ওখানকার বেতাজ বাদশা, তাকে এই কারণেই বলা হয়, আপনারা দেখুন ইডি আধিকারিকরা যখন গেছিল তার এতটাই ক্ষমতা যে সে কেন্দ্রীয় তারা কেন্দ্রীয় বাহিনী তাদেরকেও পর্যন্ত সে অ্যাটাক করেছিল। এটা কিন্তু ঘটনা। এবং আরেকটা কথা আপনাকে আমি বলতে চাই যে পুলিশ এখন একটা দেখছে যে কীরকমভাবে তাকে কি পরিস্থিতিতে তাকে ধরা যেতে পারে বা তার এগেনস্টে কি কেস এসেছে। কেন আমি আপনাকে একটা কথা বলছি, এই যে ক্যাম্পে প্রত্যেক দিন ভুড়ি ভুড়ি অভিযোগ জমা পড়ছে, অথচ তাদের দলের যারা তাদের রাজ্যের এজি তিনি বলছেন 4 বছর আগে মামলা হয়েছিল, 43টা মামলা হয়েছে, তার মধ্যে 42টা চার্জশিট হয়ে গেছে এবং নতুন 3টে এফআইআর হয়েছে। আমি আপনাকে বলছি তাহলে এই যে 250-300 যে অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগের মধ্যে আমার কাছে যেটুকু খবর আছে আমার সোর্স মারফত অন্তত 150 থেকে 200 অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে রয়েছে। মাত্র 3টে এফআইআর। হ্যাঁ, মাত্র 3টে এফআইআর। সেগুলো নিয়ে পুলিশ কি করছে, কতটা সেফ কাস্টাডি দেওয়া যায় এই এবং একটা মারাত্মক অভিযোগ আমি আপনাকে বলছি, কালকে ওখানে একজনের সাথে আমার কথা হচ্ছিল ওভার টেলিফোন, তিনি বলছেন যে আমি অভিযোগ জমা করতে গেছি, একজন মহিলা তিনি বলেছেন যে আমি অভিযোগটা যে আমি জমা করলাম আমাকে একটা রিসিভিং কপি দেওয়া হোক। ওরা বলছে যে না, এরকম কোনো কপি টপি দেওয়া যাবে না, আমরা নিয়ে রাখছি, আমরা পরে দেখব। এবং হচ্ছে যে আরো একটা কথা বলি, হাইকোর্ট কিন্তু একটা অর্ডার দিয়েছে যে কারোর আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না যে অভিযোগগুলো আসছে। এটা কিন্তু এই অর্ডারের মধ্যে আছে। একদমই তাই। এবং এখনো যখন কলকাতা হাইকোর্টের নজরদারিতে এই তদন্তের কাজ এগোচ্ছে, যখন বারবার আদালতের সামনে ভর্ৎসিত হতে হচ্ছে পুলিশকে, তখনও যখন নির্যাতিতারা অভিযোগ করতে যাচ্ছেন বাধার মুখে পড়তে হচ্ছে, এবং যে সংখ্যায় অভিযোগ পড়ছে সেই অনুপাতে এফআইআর কিন্তু এখনো হচ্ছে না। যদিও নিরাপদ সর্দারের ক্ষেত্রে ছবিটা কিন্তু একদম অন্যরকম ছিল। শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে একদিকে তৃণমূলের ডেডলাইন, তারপরে পুলিশের তৎপরতা এবং অন্যদিকে গ্রামবাসীদের পুঞ্জীভূত ক্ষোভ। আর এর মধ্যেই গতকাল দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। দল করলে কারোর সঙ্গে বঞ্চনা নয়, আদিবাসীদের জমি কেউ কেড়ে নিতে পারবে না। কি বললেন তিনি, দেখুন। নিজেরাই আগুন জ্বালাচ্ছে, কোথাও গন্ডগোল হয় না। দেখবেন বিজেপির পঞ্চায়েতগুলোতে গন্ডগোল হয়। কারণ কি? তার কারণ তারা লুটে পুটে খায় আর মানুষকে ধরে ধরে ঠেকায়। এটা হচ্ছে ওদের কাজ। আমি প্রত্যেককে বলবো, আমাদের গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি যারা আছেন বা জেলা পরিষদ বা কর্মদক্ষ, একসাথে সবাই মিলে মিলেমিশে কাজ করবেন। মনে রাখবেন আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়। মানুষ আপনাকে জিতিয়েছেন, তাই আপনারা এই জায়গাটায় এসছেন। মানুষ ছুঁড়ে ফেলে দেবে, তখন কিন্তু কেউ তাকিয়েও দেখবে না, কেউ পুছেও দেখবে না আমি বড় না ও বড়। আমি চিরকাল এই কথাটা বিশ্বাস করি। আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি, এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন, আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান। বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, আমার কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না। পরিষ্কার কথা। মুখ্যমন্ত্রী সরাসরি যদি কারো কোনো অভিযোগ থাকে জানাবেন, এটা চলবে। গভর্নমেন্টের পোর্টালও আছে, এগিয়ে বাংলাও আছে, যেখানে যা সমস্যা আছে সব বলবেন। আর ভালো থাকবেন। দেবনাথ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যেখানে যেখানে বিজেপির পঞ্চায়েত রয়েছে সেখানে সেখানে এই ধরনের উস্কানিমূলক ঘটনা, এই ধরনের অশান্তির ঘটনা বিজেপি ঘটায়। কিন্তু সন্দেশখালীর ক্ষেত্রে বলুন তো, এখানে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস, 90% বেশি ভোট পেয়ে। বিজেপি 2021-এ না, আমি তোমাকে বলছি 2021-এ যখন বিধানসভা ইলেকশন চলো, 72,000 মানে 2 লক্ষের মতো ভোটারের মধ্যে 72,000 ভোটার বিজেপিকে ভোট দিয়েছিল 2021-এর ইলেকশন। বারবার বলছি, বিজেপি নেই বলছে কেটা, বিজেপি তৃণমূলের থেকে সেকেন্ড হয়েছে এবং 72,000। তাতে কি হয়েছে? কেউ তো সেকেন্ড হবে, কেউ তো থার্ড হবে, কিন্তু জিতেছে তো তৃণমূল কংগ্রেস। বিধায়ক কাদের? ভুল ডেটা দিচ্ছেন। ওখানে একটা বিরাট সন্দেশখালীতে বিজেপি ফার্স্ট। আচ্ছা, একবার দেবনাথ বাবু, জনপ্রতিনিধি কাদের? কোন দলের জনপ্রতিনিধি?
না না, জনপ্রতিনিধি হোক, তৃণমূলের জনপ্রতিনিধি, হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে ৭২,০০০ যেখানে ৩ লক্ষ, মুখ্যমন্ত্রী বলছেন যেখানে বিজেপির পঞ্চায়েতগুলো রয়েছে, পঞ্চায়েত কার? না না, পঞ্চায়েত, ও বাবা, পঞ্চায়েত তৃণমূলের, বিধায়ক তৃণমূলের, সাংসদ তৃণমূলের, আর অশান্তি পাকাচ্ছে বিজেপি। পুলিশও তৃণমূল। আরে জনগণও তো, জনগণ কি শুধু তৃণমূলে? জনগণ তো ২ জায়গায় ভোট দেয়। কোন ভোট জনগণ ২ জায়গায় কেন? জনগণ ৪ জায়গায় ভোট দিক। জনগণ কোথায় ভোট দেবে সেটা তো জনগণ ঠিক করবে। গণতন্ত্রে কি বলে, বেশি ভোট পেলে, যদি ২১ কেউ ভোট পায়, ২০ যে পায়, যেতে তো ২১-এ, তাহলে ২০টা হারে, তাহলে লোক নেই কোথায়? ওখানে তো বিজেপি রয়েছে, বিজেপি নেই কোথায়? কিছু কিছু বিজেপি রয়েছে, অশান্তি পাকানোর পিছনে পুরোটাই বিজেপি। মমতা ব্যানার্জির কথা শুনছিলাম যে মানুষ বড়, মানুষ না থাকলে আমাদের কোনো মূল্য নেই। ১৩ বছর পরে, বেটার লেট দেন নেভার, অ্যাটলিস্ট তার মাথায় এসছে যে মানুষ যে গণ আন্দোলন সৃষ্টি করেছে, অত্যাচারে, অবিচারে এবং মহিলাদের ওপরে অমানবিক, কোনো সভ্য সমাজে যেটা হয় না, গণতান্ত্রিক সমাজে তো দূর, মানে এই যে উদাহরণ দিয়েছেন, দেখুন সরকার আসবে যাবে, দল আসবে যাবে, কিন্তু সন্দেশখালিতে আপনাদের সরকার যেটা করে গেল, এটা ইতিহাস হয়ে সারা জীবন থেকে যাবে, কোনোদিন এই কলঙ্ক মোছাতে পারবেন না। আজকে মাননীয়া বলছেন যে লুটে পুটে খেয়ে এবার তৃণমূলের লোকেরা কিছু করতে পারবে না। সবাই একবার সুব্রত বাবুর কাছে, সুব্রত বাবু, কুণাল ঘোষ তিনি স্পষ্টই বলেছিলেন সন্দেশখালিতে যেখানে অশান্তি হচ্ছে সেখানে তৃণমূলের সংগঠন দুর্বল। মুখ্যমন্ত্রী বলছেন যেখানে যেখানে বিজেপির পঞ্চায়েত, অশান্তি সেখানে, অর্থাৎ যেখানে যেখানে গন্ডগোল সেখানে শাসক দল দুর্বল, সেখানে আসলে বিজেপি বিরোধীরা সবল এবং সেই কারণেই গন্ডগোল। দেখুন, এগুলো সব নাটক জানা আছে, আমরা আগেও বলেছি, বাম থেকে বিজেপিতে কনভার্ট হয়েছে এমনটাও আমরা শুনেছি। সে তো যে কেউ যা খুশি বলতে পারে, তার দায়িত্ব সে বলেছে। আমার কথা হচ্ছে খুব পরিষ্কার, রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে আইনের শাসন করতে হবে, আমাকে অভিযোগ করো, আমাকে বলো, আচ্ছা দিদিকে বলো তো হয়েছিল, দিদির ভূত তো হয়েছিল, তারপরে হচ্ছে কি আদিবাসীদের জমি সন্দেশখালিতে নিয়ে নেওয়া হয়েছিল কেন? কোথায় ছিল বিরোধী দল যারা বিধানসভায় আছে, তারা কেন বলেনি? আর কেন হচ্ছে গিয়ে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে সরকারের যিনি প্রধান পুলিশ মন্ত্রী তিনি বারবার এই রকম মুখে এক কথা বলছেন, কাজে হচ্ছে গিয়ে সমাজ একদমই বারবারই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। গতকাল পরপর ধাক্কা রাজ্যের, একদিকে হাইকোর্টে নিরাপদ সর্দারের অন্তর্বর্তী জামিন, পুলিশকে তীব্র ভর্ৎসনা বিচারপতি দেবাংশু বসাকে, ডিভিশন বেঞ্চের অভিযোগের আগেই এফআইআর, পুলিশের ভূমিকায় বিস্মিত আদালত। ৯ ফেব্রুয়ারি নিরাপদ সর্দারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়, পুলিশের কাছে অভিযোগপত্র জমা পড়ে ১০ই ফেব্রুয়ারি। পুলিশ তো দারুণ দক্ষতার সঙ্গে কাজ করেছে। মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের কটাক্ষ, কিভাবে একজন নাগরিককে এভাবে হেফাজতে নিতে পারে পুলিশ? কেন এই পুলিশ আধিকারিকদের এখনই গ্রেফতার করা হবে না? এতদিন হেফাজতে আছে নিরাপদ সর্দার, কে এই ক্ষতিপূরণ দেবে? বসিরহাটের এসপির জবাব তলব করে এই প্রশ্ন করেছেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক। সন্দেশখালী থেকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার উপরে দাঁড়িয়ে আমাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতার বাড়ি থেকে, সম্পূর্ণ বেআইনিভাবেই গ্রেপ্তার করা হয়েছিল। আমি অ্যাসেম্বলি থেকে 2013 সাল থেকে বলে বলে আসছিলাম সন্দেশখালীর জমি লুট হচ্ছে, সন্দেশখালীর মায়েদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, গরিব মানুষের জমি চলে যাচ্ছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে, অধিকার নেই, বাড়ি বাড়ি বিধানসভাতে তুলেছি আমি, কিন্তু তখন এই তৃণমূল সরকার কর্ণপাত করেনি, এমনকি আমাকে কথা বলতে দেওয়া হয়নি, মাইক কেড়ে নেওয়া হয়েছে। আজকের সন্দেশখালীর মানুষ যখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তখন তারা আন্দোলনে নেমেছে। কথায় বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কেন 7 দিনের মধ্যে আজকে গ্রেপ্তার করার কথা বলছে আমাদের পার্টি? আমি বারে বারেই বলেছি শেখ শাহজাহান কোথায় আছে, তৃণমূল তাদেরকে গার্ড করেছে, পুলিশ তাদেরকে পাহারা দিয়েছে। আজকের যখন সবটা বিপক্ষে চলে যাচ্ছে তখন বলছে 7 দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে। আমি বলেছিলাম মমতা ব্যানার্জিকে, আমাকে যতদিন জেলে রাখবেন ততদিন আপনার ঘুম থাকবে না। শাহজাহানকে তৃণমূলকে আলাদা করে রক্ষা কবচ দিয়েছে, যার জন্য রাজ্য পুলিশ গ্রেপ্তার করতে পারে না। আমরা তো আগেই বলেছিলাম যে আজকের মমতা ব্যানার্জির পুলিশ তাকে পাহারা না দিলে ওই 5 তারিখে ইডিকে মেরেছে, 6 তারিখেই তার গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা। তাহলে ইডিকে যারা মারলো তাদের বিরুদ্ধে যে কেসটা হলো সেটা জামিনযোগ্য ধারা, আর যারা পেটালো তাদেরকে জামিন অযোগ্য ধারায় দিল। এই নাটক
পশ্চিমবঙ্গের মানুষ বুঝছে না। আমি শ্রমিকবাবুর কাছে এই জায়গায় যাব। শ্রমিকবাবু, আমরা যেদিন নিরাপদ সর্দারকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল বাঁশজড়িতে, সেদিনই আমরা দেখেছিলাম যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন এবং সিপিএমের অন্যান্য যারা ছিলেন তারা প্রত্যেকে দাবি করেছিলেন অনৈতিকভাবে অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে নিরাপদ সর্দারকে। গতকাল আদালতে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে, যখন এফআইআর আগে হচ্ছে, যে অভিযোগের ভিত্তিতে এফআইআর, সেই অভিযোগটা পরের দিন হচ্ছে, অথচ এখন যখন পুলিশ ক্যাম্প খুলে বসেছে গোটা সন্দেশখালীতে, ডিজি নিজে গিয়ে বলছেন, এলাকায় আশ্বস্ত করছেন যে ক্যাম্প খোলা হচ্ছে, আপনারা আসুন, নির্ভয় অভিযোগ জমা দিন, সেই অত শয়ে শয়ে অভিযোগ যখন পড়ছে, তার প্রেক্ষিতে শেখ শাহজাহানের বিরুদ্ধে মাত্র 3খানা এফআইআর। হ্যাঁ, আমি এটা নিয়ে আপনাদের বলছিলাম যে হাইকোর্ট কিন্তু এইটা জানতে চেয়েছে যে কি কি অভিযোগ রয়েছে। প্রচুর অভিযোগ জমা পড়েছে। আমি আপনাকে বলছি, আমার যেটুকু খবর আছে অন্তত 200খানা অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে সেখানে জমা পড়েছে, এবং তার ভাইয়ের বিরুদ্ধেও সেখানে অভিযোগ রয়েছে। আর এই কিন্তু পুলিশ সেইগুলোকে মানে একটা মারাত্মক তারা অভিযোগ করছেন। যারা এই অভিযোগগুলো করছেন, আমি বলবো যে আপনাদের যে প্রতিনিধি রয়েছেন তা আপনারা সেখানে গিয়ে একটা খবর করুন, বা সেই প্রতিনিধির মারফত আপনারা জানতে চান যে এই অভিযোগগুলো নেওয়া হচ্ছে, তাদের কোনো রিসিভিং কপি দেওয়া হচ্ছে না, বা তাদের কোনো এন্ট্রি নম্বরও দেওয়া হচ্ছে না। আদৌ এই অভিযোগগুলো নিয়ে কি করা হবে, এই অভিযোগগুলোর কোনো গুরুত্ব দেওয়া হবে কি না সেটাও কেউ জানে না। এবং আইডেন্টিটি ডিসক্লোজ করে দেওয়া হচ্ছে। এই হাইকোর্টে কিন্তু এই ব্যাপারটা উঠেছে যে যারা অভিযোগ করছে, হাইকোর্ট পরিষ্কার বলেছে আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। শুধু তাই নয়, পুলিশকে বলেছে রিফারেন্স থেকে ডিস্ট্রিক্ট লিগাল অথরিটিকে বলেছে সেই অভিযোগগুলো নিতে। অথচ তারপরেও আপনারা দেখুন যে পুলিশের কত তৎপরতা, কারণ পুলিশ জানে যে লিগাল অথরিটি যদি অভিযোগগুলো নেয় তাহলে কিন্তু তার তদন্ত হবে অন্যভাবে, আর পুলিশ নিলে সেগুলোকে সরিয়ে দিতে পারবে। বেশ, আমি এই জায়গায় একবার দেবনারায়ণ বাবুর কাছে যাই। দেবনারায়ণ বাবু, পুলিশের এখনো পর্যন্ত যে ভূমিকা, কলকাতা হাইকোর্ট বারে বারে সেখানে কিন্তু গিয়ে তাদেরকে ভৎসনার মুখে পড়তে হচ্ছে। কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলছে যে যিনি মূল অভিযুক্ত তিনি যদি এলাকায় এভাবে ফ্রিলি ঘুরে বেড়ান তাহলে 144 ধারা জারি করে কি হচ্ছে? আসলে তো সাধারণ মানুষের সমস্যা তৈরি হচ্ছে। কোথায় শেখ শাহজাহান? এই প্রশ্ন আদালত বারবার তুলছে। প্রয়োজনে আদালত তাকে তলব করবে এমনটা বলছে। গ্রেফতারিতে কোনো সমস্যা নেই এত কথা বলছে, তারপরও পুলিশের এই দোনামোনা কেন? কোথায় আটকে যাচ্ছে রাজ্য পুলিশের কাজ করতে, ফ্রিলি কাজ করতে? সমস্যা কোথায়? মুখ্যমন্ত্রীর তো স্পষ্ট নির্দেশ রয়েছে, রাজনৈতিক রং নির্বিশেষে পুলিশ নিরপেক্ষ কাজ করবে। কেন নিরপেক্ষ নয়? কেন এখনো পর্যন্ত তৎপর নয়? কেন নিরপেক্ষ নয় এটা তুমি বলতে পারো, আমি তো বলছি অনিরপেক্ষ নয়। নিরপেক্ষ নয় এই কথাটা তোমার বলা। পুলিশ তার কাজ করছে নিঃসন্দেহে। পুলিশ আজকে যে ক্যাম্পগুলো করেছে, আমি তো বললাম প্রায় 150-র মতো জমির সমস্যার সমাধান করা হয়েছে। গতকালই তো ডিসপ্লে করে বলে দিয়েছে, এবং যারা সুবিধাগুলো পেয়েছে তারা বলেও দিয়েছে। সুতরাং বাকি যেগুলো আছে পুলিশ নিরপেক্ষ নয় আপনাকে কেন বললাম দেবনারায়ণ বাবু, আমি একবার আপনাকে তাহলে একটুখানি ক্লারিফাই করি। উত্তম সর্দারের ক্ষেত্রে, শিবু হাজরার ক্ষেত্রে, উত্তম সর্দার প্রথমে তৃণমূল থেকে সাসপেন্ডেড হলেন এবং তারপরে তাকে অ্যারেস্ট করা হলো। শিবু হাজরার ক্ষেত্রে একজন নির্যাতিতা, তিনি আদালতের সামনে গিয়ে গোপন জবানবন্দি দিলেন এবং তারপরে গণধর্ষণের মামলা, খুনের অভিযোগ দায়ের হলো, তবে শিবু হাজরা অ্যারেস্ট হলো। কিন্তু নিরাপদ সর্দার বিকাশ সিং এর ক্ষেত্রে, যে নিরাপদ বাবু এলাকাতেই ছিলেন না, তার বিরুদ্ধে পোল্ট্রি ভাঙচুরের অভিযোগ শিবু হাজরার, এবং অভিযোগ তো এলোই না, তার আগেই পুলিশ এফআইআর করে ফেললো। প্রশ্নটা সেই কারণেই রাখলাম যে নিরপেক্ষ। কুসুমেতে একটা কথা বলে, রবীন্দ্রনাথ বলেছিল, ফন্দি জিনিসটা খুবই ভালো যদি তার মধ্যে নিজে আটকে না পড়া যায়। নিরাপদ সরকার ইচ্ছে করেই ফন্দি, ওই যে ভাঙচুর হয়েছে, আমি নেই এত ভাঙচুর, আগুনের রেলিহান সুখে চলছে। নিরাপদ সরকার ওখানে দাঁড়িয়ে আগুন লাগিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস দেখেছে। আপনারা তো ওখানে ঝুপড়ি পুড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষের ঘর বাড়ি। ভুলভাল কথা বলছে। আপনি নিজে একবার সন্দেশখালী যান না, গিয়ে কথা বলুন। আপনি একবার সন্দেশখালী যান। ওই দিন ঘটনাস্থলে ছিলেন যেদিন শিবু হাজার পোল্ট্রিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, ভাঙচুর হয়েছিল। আরে কেউ থাকুক আর না থাকুক প্রমাণ হবে ছিল কি ছিল না, সেটা এখনো প্রমাণ হয়নি। কিন্তু না থাকলে যে বলা যায় না, প্ররোচনা হয় না, আমি জীবনে শুনিনি। সেখানে যদি উপস্থিত না থাকে তো প্ররোচনা হয় না। কিন্তু এখান থেকে দেবনারায়ণ বাবু, তাহলে গত 17 দিন যে নিরাপদ বাবু জেল হেফাজতে থাকলেন, সেই 17 দিন এভাবে দফায় দফায় কেন অগ্নিগর্ভ হয়ে উঠলো সন্দেশখালী? প্ররোচনা কোন উস্কানিতে? জেল থেকে উস্কানি দিলেন? সেখানে নেই, নিশ্চয়ই নিরাপদ আছে, নিরাপদ চেলাবেলাও তো রয়েছে। ওখানে নিরাপদ শুধু একা নয়। আপনি বললেন এলাকায় বিজেপি সক্রিয়, দ্বিতীয় হয়েছে বিজেপি, তার মানে সেখানে বিজেপি আছে। নিরাপদ বাবু তিনি তো প্রাক্তন বিধায়ক, তার উপর তিনি সেই দিন ঘটনাস্থলে ছিলেন না, গত 17 দিন তিনি জেলে রয়েছেন। উস্কানিটা আপনি কোথায় পেলেন সুব্রত বাবু? আরে আমরা তো প্রথম দিনই বলেছিলাম যে নিরাপদ সর্দার নিরাপরাধ,
এবং এইখানে যে পুলিশ ওইটা হাইপার অ্যাক্টিভ হয়ে উঠেছে এই কারণে যে নিরাপদ বাবু ওখানে মানুষের মধ্যে গ্রহণযোগ্য। তৃণমূল কংগ্রেস যা করছে গত 10-12 বছর ধরে ও বারবার বলবার চেষ্টা করেছে, এমনকি অ্যাসেম্বলিতে বলবার চেষ্টা করেছে, বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দিয়েছে উপাধ্যক্ষ। ফলে ওকে যাতে এই জনজাতি গোষ্ঠীর জনপ্রিয় নেতা যাতে ওইখানে উপস্থিত হতে না পারে সেই কারণে ওকে গ্রেপ্তার করা হয়েছে। একবার জানবেন এই দেশের যে আইন আছে সে আইন সকলের জন্য সমান। যে কনস্পিরেসি করে ওকে এতদিন 17টা দিন নষ্ট করা হলো একটা সাধারণ মানুষের, সে যে কেউ হতে পারে, ওর অ্যাডভান্টেজ হচ্ছে ও XMLA, সেই কারণে ও আজকে বেল পেল। এরকম হাজার হাজার নিরাপরাধ মানুষকে পশ্চিমবাংলায় এই কাজ করছে রাজ্যের সরকার। এখন দোষী সাব্যস্ত করা হবে পুলিশ অফিসারদের বিরুদ্ধে। এদেশের আইন অনুযায়ী ওই ক্রিমিনাল কনস্পিরেটর পুলিশ অফিসার এবং রাজ্যের শাসক দলের নেতা তাদের বিরুদ্ধে আইনের কাছে যাবে মানুষ, আইনের কাছে যাব আমরা, যে ফেরত দিতে হবে। মানুষ কবে বিচার পাবে সেটা তো সময় বলবে, কিন্তু এরই মধ্যে আপনাদের শুনিয়ে দেবো বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এই প্রসঙ্গে কি বলছেন। পুলিশ যাদেরকে ধরার তাদের ধরছে না, যাদের ধরার নয় তাদের ধরছে, লোককে দেখাচ্ছে আমরা অ্যারেস্ট করছি, বিনা কারণে বিনা কাগজপত্র রেডি করে কাউকে অ্যারেস্ট করলে তো এরকমই হবে, ধাক্কা খেতে হবে কোর্টে। তো এই ধরনের পাগলামি চলছে যেটা পুলিশের তরফ থেকে, কারণ টিএমসি পুরো নিয়ন্ত্রণ করছে নিজের লোকেদের বাঁচাবার জন্য, দোষীদের বাঁচাবার জন্য, তাই এই ধরনের ঘটনা বারে বারে হচ্ছে। সুব্রত বাবু যেমনটা বলছিলেন যে এর আগেও কিন্তু বারবার তাদের তরফ থেকে বলা হয়েছে যে নিরাপদ সর্দার সন্দেশখালী মানুষের বঞ্চনা নিয়ে কিন্তু একাধিকবার সরব হয়েছিলেন, যদিও তৃণমূলের মুখে কিন্তু অন্য সুর। তাদের তরফ থেকে বারবার এই প্রশ্ন করা হয় যে 2016 পর্যন্ত সন্দেশখালীর বিধায়ক ছিলেন CPM এর নিরাপদ সর্দার, তখন কেন তিনি সরব হননি? এত অভিযোগ, তখন কেন তিনি বলেননি? তৃণমূলের তরফ থেকে ঠিক কি বলা হয়েছিল একবার দেখে নিন। 2016 অবধি তো সিটটা CPM এর ছিল, 2016 অবধি তো সন্দেশখালীতে CPM এর প্রতিনিধি ছিল, 2016 অবধি CPM এর বিধায়ক ছিল। এই CPM এর নেতা নিরাপদ সর্দার এটা কেন বলেনি প্রকাশ্যে মুখ খুলে? অর্চনাদি দেখুন, প্রথম কথা যে শেখ শাহজাহান 2011 ভোট লুট করে এই নিরাপদকে MLA বানিয়েছে এবং 2013-তে 2011 ভোট লুট হয়েছে কি পাগল হয়ে গেছে উনি বলুক, বিজেপি পুরোটাই পাগল। 2011 এই নিরাপদকে MLA করেছে শেখ শাহজাহান তাদের CPM ছিলেন। আপনার 2011-তে CPM ছিলেন আপনি বলছেন? 11তে শেখ শাহজাহান CPM এ ছিলেন। আচ্ছা, কবে দল বদলালেন? 2013-তে তৃণমূলে জয়েন করেছে। আচ্ছা, তৃণমূলের সম্পাদ হলো তিনি এখন। আর এই গুন্ডামিটা সে CPM এর আমলে করে এসেছে। ওই সময় তোলাবাজি করতো সন্দেশখালী, সরবেরিয়া, আরে দিদি শুভেন্দুকে ভেরি লুট করে এই টাকা CPM এর ফান্ডে দিত এবং এই নিরাপদ সরকারকে MLA আপনারা জানতেন। নিরাপদ সরকার আপনারা জানতেন। এখন আমি বলছি, আমাকে একটু বলতে দিন। হ্যাঁ, না আপনারা জানতেন। কারণ সে সেখানে থাকে না, সে তাকে বস্ত্র নিতে, তাকে নিয়ে এখন এত আলোচনার জায়গা নেই। ব্যালেন্স করার জন্য সেটিং এর রাজনীতি তৃণমূলের সঙ্গে CPM এর, তৃণমূলের সঙ্গে CPM এর সেটিং 2021 থেকে আমরা বিরোধী এসেছি, CPM এর সঙ্গে তৃণমূলের সেটিং। এর আগে একটা কেসে একটা জেলে ভরেনি। এখন দেখুন কিন্তু বিকাশ সিংহকে তাহলে কেন অ্যারেস্ট করা হলো? 2021 পর থেকে অর্চনাদি এক মিনিট, বিকাশ সিংহকে তাহলে কেন অ্যারেস্ট করা হলো? বিকাশ সিংহকে, বিকাশ নিরাপদ ওখানে আপদ নয়, বিপদ নয়, বিপদ হলো বিকাশ সিং। কারণ বিকাশ সিং বিজেপির লোকসভা কনভেনার, তার সাথে আপনারা যেটা জানেন না, ওই জেলার বিজেপি দুজন জেনারেল সেক্রেটারি, তাদেরও নাম বেলা এখনো বলে রেখেছে। ওটা গায়ে লিখে ঘুরুন, তার সঙ্গে কেন অ্যারেস্ট করা হলো? গায়ে লিখে আপনি বলছেন এক মিনিট অর্চনাদি, শুনতে দাও এক মিনিট, একবার দাঁড়ান। সুব্রতদা একসাথে কথা বলে কারো কথা শোনা যাবে? একবার থামে অর্চনাদি, প্রশ্নটা শুনুন না, প্রশ্নটা শুনুন। মীনাক্ষী ঢোকে, হ্যাঁ, প্রশ্নটা শুনুন।
প্রশ্নটা শুনুন, আটকে রায় মীনাক্ষী লুকিয়ে মানে বেশ বদল করে ঢুকেছিলেন, শুনুন না। না না, প্রশ্নটা শুনুন, অর্চনাদি শুনুন, প্রশ্নটা শুনুন। সেটা হচ্ছে নিরাপদ সর্দারকে জিতিয়ে দিয়েছিল শেখ শাহজাহান, নিরাপদ সর্দারকে এখন অ্যারেস্ট করা হলো। তৃণমূল কংগ্রেস কেন অ্যারেস্ট করলো? আপনার যুক্তি অনুযায়ী তৃণমূল এবং সিপিএম এর মধ্যে সেটিং আছে। বিকাশ সিংহকে এবং আরো দুজনকে নাকি অ্যারেস্ট করা হয়েছে, যেমনটা আপনি দাবি করছেন। বিজেপি এদেরকে অ্যারেস্ট কেন করা হলো? তার কারণ আপনি বললেন ব্যালেন্স করার জন্য নিরাপদ সর্দারকে অ্যারেস্ট করা হয়েছে। বিকাশ সিংহকে কেন অ্যারেস্ট করা হলো? বিকাশ সিংহকে যে কেসগুলো হয়েছিল সেখানে বিকাশ সিংহকে মার খেয়েছে বলে ওই একই কেসে বিকাশ সিং এবং তৃণমূলের প্রথম যে অ্যারেস্ট হলো একই দিনে উত্তম সর্দার একসঙ্গে দিয়েছিল। উত্তম সর্দারকে তাড়াতাড়ি ছাড়তে হবে বলে বিকাশ সিংকে একই সঙ্গে নট অ্যাজ অ্যাকিউজড, উত্তম সর্দার অ্যাকিউজড হিসেবে যায়নি, ও মার খেয়েছে বলে পাবলিকের তাকে তখন অ্যারেস্ট করা হয়েছিল। আপনারা দেখবেন মামলাটা মার খেয়েছিল বলে অ্যারেস্ট করা হলো। এইবার ওকে প্রথম কথা, শাসক দলের সংগঠন দুর্বল। আমি যেটা কিছুক্ষণ আগেও বললাম, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি দাবি করছেন। আচ্ছা, এখানে নাকি আগে যারা বাম ছিল তারা অনেকটাই নাকি রামে পরিবর্তন শিফট হয়ে এসেছেন এবং সেই কারণে এখানে নাকি বিজেপি সংগঠন রয়েছে। আচ্ছা, অর্চনাদি দাবি করছেন সিপিএম এর সঙ্গে নাকি তৃণমূলের এখানে একটা ইকুয়েশন রয়েছে এবং পুরো নাকি ব্যালেন্স করার জন্য নিরাপদ সরকারকে অ্যারেস্ট করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ব্যালেন্স করতে গিয়ে তো রাজ্য সরকারের বিপাকে পড়লো, আদালতে গিয়ে পুলিশকে বিপদে পড়তে হলো, ভৎসনার মুখে পড়তে হলো। এখানে ব্যালেন্স কেন হবে শাসক দল? এরকম ব্যালেন্স কেন করবে শাসক দল? আসলে যে সমস্যাটা হচ্ছে, দেখবেন প্রথম দিন যখন গ্রেপ্তার করা হলো ওখানে বিজেপির অ্যাক্টিভিটিস আছে কি নেই তার দায় আমারও না, সেটা নিয়ে আমার কোনো কথাও নেই। আমার কথা হচ্ছে যে ওই যে বেল হলো প্রথম দিন বিকাশবাবুর এবং উত্তমবাবুর, সেই দুজনকে একসঙ্গেই বেল দেওয়া হলো। এইটাই তো আমরা তো এইটাই বারবার বলছিলাম যে ওইটাই সেটিং। কারণ হচ্ছে গিয়ে ওদেরকে আলাদা করে বেল দেওয়ার পর নিরাপদ সর্দারকে 17 দিন জেলে যাতে আটকে রাখা হয়, কারণ নিরাপদ হচ্ছে গিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্য, কারণ বাকিরা মানুষের কাছে গ্রহণযোগ্য না। সেই কারণেই নিরাপদকে মানুষের কাছে যেতে দেওয়া হবে না, সেই কারণে এই কাজ করা হচ্ছে। আরে বিজেপি কে? কোথায় বিজেপি? বিজেপি হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জির মুখে, বিজেপি মমতা ব্যানার্জির মুখে আছে। বিজেপি বেশ নিরাপদ সরকার মানুষের হয়ে কথা বলেছেন, মানুষের হয়ে তাদের অভাব অভিযোগকে শাসক দলের সামনে রেখেছে। তার প্রমাণ দিতে গিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ বিধানসভার 2013 সালের বাজেট অধিবেশনে লিপিবদ্ধ সন্দেশখালীর তৎকালীন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের বক্তব্য তুলে ধরেছেন সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী, যেখানে দেখা যাচ্ছে 2013 সালে ঘরছাড়া প্রসঙ্গ থেকে গণধর্ষণের হুমকির অভিযোগ পর্যন্ত তুলেছিলেন এই সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার, এবং যেখানে গ্যাংরেপের প্রসঙ্গ উল্লেখ করা হচ্ছে সেই সময় মাইক অফ হয়ে যায় বলে লেখা হয়েছে বংশগোপাল চৌধুরীর পোস্টে শেয়ার করা বিধানসভার কার্যবিবরণীর ছবিতে। সিপিএম এর আরেক প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ও বিধানসভার অধিবেশনে লিপিবদ্ধ বেশ কিছুটা অংশ পোস্ট করেছেন, যার একটিতে দেখা যাচ্ছে নিরাপদ সর্দারের নামে লিপিবদ্ধ বক্তব্যে বলা হয়েছে জমি যাতে এরা ফেরত পায় এবং পুলিশ যাতে নিরপেক্ষভাবে বর্গাদারের পক্ষে কাজ করে সেই দাবি করছি এই সভাতে। কোনোটাতে আবার লেখা গত 31শে মে সন্দেশখালী জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতে 4 জন বর্গাদারকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। হঠাৎ করে 31 তারিখে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী জোর করে এদের কাছ থেকে জমি কেড়ে নিয়েছে। এভাবেই বারবার নিরাপদ সর্দার সন্দেশখালীর মানুষের হয়ে যে বিধানসভায় প্রশ্ন তুলেছিলেন তার উল্লেখ করা হয়েছে সিপিএম নেতার এই সোশ্যাল মিডিয়া পোস্টে। সন্দেশখালী নির্যাতিতারা বারবারই অভিযোগ করছেন গণধর্ষণের, এবং সেই গণধর্ষণের অভিযোগে কিন্তু শিবু হাজরা, উত্তম সর্দার এরা গ্রেফতার হয়েছেন। কিন্তু শাসক দল এখনো বলে চলেছে সাজানো, এখনো বলে চলেছে নাটক, বাইরে থেকে নাকি নিয়ে এসে আসা হয়েছে এই মহিলাদের টাকার বিনিময়, এমনটাই অভিযোগ। আমি দেবনাথ বাবুর কাছে যাবো। দেবনাথ বাবু, যে নিরাপদ সর্দারের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ, সেই নিরাপদ সর্দার কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে 2013 সালে ইন্টিমেট করার চেষ্টা করেছিলেন এবং সেখানে গণধর্ষণের মতো উল্লেখযোগ্য শব্দ হচ্ছিল। তখন তার কণ্ঠ রোধ করেছিল শাসক দল, মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ 2013 থেকে, অর্থাৎ 2013 থেকে 2024 এই 11 বছর ধরে এই এতগুলো অত্যাচারের ঘটনা এলাকায় ঘটে গেল, শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিছুই জানে না। এও একটা রাজনীতি, কারণ শোনা যায়নি, মাইক বন্ধ, জানা যাচ্ছে না। এখন বলছি এর কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি তো বলতে পারবো না। আমার প্রশ্ন হচ্ছে মানুষের কাছে আসে, ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে আছে, আমার কথা না, ওয়েবসাইটে থাকলে তো আর হলো না।
কি হলো না? বিধানসভার ওয়েবসাইটে লাগলে হলো। আপনি কি বলছেন? আপনি মাস্টার মশাই ছিলেন। আরে কি বলেন এসব কথা আপনি? এই যে শাহজাহান, এ তো ওর তৈরি। শাহজাহান কার তৈরি? তাহলে নিলেন কেন? নিরাপদ তৈরি লোককে নিলেন কেন? আরে ভাইপোকে জিজ্ঞেস করুন কত মাল দিয়ে দিয়েছে। নিরাপদ সত্তার নিজে। আরে মমতা ব্যানার্জি কত টাকা দিয়ে শাহজাহানকে দিয়েছে এটা বলুন। সিপিএম মাল দিয়ে কেনা বেচা হয়। শফিকুল, তাহলে ব্যাপারটা হলো যে আদালত ছাড়া কোনো গতি নেই, মানে আদালতের বারবার নির্দেশ এবং আদালতের বক্তব্য, তারপরে একটা একটা করে পদক্ষেপ হচ্ছে। এবার তাহলে আমাদের কি অপেক্ষা করতে হবে? যে এই 7 দিনের মধ্যে যে 5 দিনটা বাকি, সেই 5 দিনের অপেক্ষা করতে হবে? হ্যাঁ, এটা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ হচ্ছে যে আমি আপনাকে শুধু ছোট্ট করে বলে দিই, এই যে মামলাটা যখন অর্ডার হয়েছে, এই যেখানে বলেছে যে পুলিশকে গ্রেপ্তার করতে কোনো বাধা নেই, সেখানে কিন্তু আমি বলছি সেই মামলায় আমি নিজে উপস্থিত ছিলাম। সিবিআই এবং ইডির যারা অ্যাডভোকেট তারা পরিষ্কার বলেছেন আমরাও প্রস্তুত। হাইকোর্ট বলেছে না, আমি শেষ পর্যন্ত একবার পুলিশের ওপরে ভরসা রাখতে চাই। সেই জন্য কিন্তু এই মানে হচ্ছে যে পুলিশের উপর ভরসা থাকবে। সুব্রত বাবু, না, এই পুলিশের ওপর কোনো ভরসা নেই, কারণ আমাদের রাজ্যের যিনি পুলিশের প্রধান তার বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ আছে। ফলে এই রাজ্য পুলিশের ওপর পশ্চিমবাংলার মানুষের কোনো আস্থা ভরসা কিছু নেই। মনে হচ্ছে আগামী 5 দিনের মধ্যে শেখ শাহজাহান ধরা পড়বে। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই 5 দিনে ধরবে না, কারণ এটা একটা টাইম কিলিং ম্যাটার, এবং এটা ধরলে কালীঘাট অবধি চলে যাবে এর টান। এবং এইরকম শেখ শাহজাহান, শওকত, জাহাঙ্গীর, আরাবুল কোন জেলায় নেই আর কারা চুষছে না? প্রত্যেকটা জায়গায় আছে। বেশ, তৃণমূলের দেওয়া এই ডেডলাইনের মধ্যে যেখানে আর 5 দিন বাকি আছে, তার মধ্যেই শেখ শাহজাহান ধরা পড়েন কিনা সেটা তো সময় বলবে। আলোচনার সময়সীমা এখনকার মতো এ পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানাই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আনন্দ সকলের সময় হয়েছে একটা বিরতির পর অন্যান্য খবর নিয়ে আমরা ফিরে আসবো, আপনারা সঙ্গে থাকবেন।